বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি, বিশেষ করে আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা দেখেছেন, ফেস টু পিপলস নামে একটি পরিচিত আইডি থেকে সন্দ্বীপ উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন গতকাল আমরা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি। সেই প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান স্পষ্টকরণের লক্ষ্যে অনির্ধারিতভাবে আমরা আজকে এই আপনাদের মুখোমুখি এখানে আমাদের দলীয় কার্যালয়ে আসছি। আমরা প্রথমত মনে করি এই অনুসন্ধানী রিপোর্টটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, পরিকল্পিত এবং বিগত সময়ে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয় নেতৃবৃন্দকে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে এবং প্রেস ট্রায়ালের যেই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, সেটা সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে এই ধরনের একটি প্রক্রিয়া বলে আমরা মনে করি যে যেই অনুসন্ধানী প্রতিবেদনটা গতকালকে আমরা দেখেছি, এই অনুসন্ধানী প্রতিবেদনটা উদ্দেশ্যমূলকভাবে করার কারণে এখানে বাস্তবতার কোনো সত্যতা আমাদের কাছে নেই। আমি আজকের এই আপনাদের সম্মুখে সাংবাদিক সম্মেলনে আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক, সন্দ্বীপ উপজেলা বিএনপির 1 নম্বর সিনিয়র সদস্য জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জনাব আলমগীর হোসেন ঠাকুর। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, হারামিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জাহাঙ্গীর হোসেন। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রহমতপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি হাসানুজ্জামান মামুন সাবেক চেয়ারম্যান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী আহ্বায়ক জনাব নিজুম খান, যুবদলের আহ্বায়ক এম এ আজিজ, সদস্য সচিব এম এ আজিজ। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্দ্বীপ উপজেলার সদস্য সচিব শহীদ ইসলাম শহীদ। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সহসভাপতি যুগ্ম আহ্বায়ক শাওন রকিব। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন হরিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মেম্বার। প্রিয় বন্ধুরা, দলকে নিয়ে এবং সন্দ্বীপ বিএনপিকে নিয়ে বিশেষ উদ্দেশ্য যেই গল্প কাহিনীর অবতারণা করা হয়েছে, এই বিষয়টা নিয়ে আমাদের প্রিয় ইঞ্জিনিয়ার বেলায়েত সাহেব উনি স্পেসিফিক পয়েন্ট ভিত্তিক উনি কথা বলবেন, আমাদের সদস্য সচিব কথা বলবেন। আমি মনে করি যে সম্পূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলাকে পাবলিকলি হেয় প্রতিপন্ন করার জন্য, পাশাপাশি আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে প্রতিযোগিতার যে সুন্দর পরিবেশ সন্দ্বীপ বিএনপিতে প্রবহমান আছে, চলমান আছে, এটাকে কলুষিত করার জন্য, এটাকে যাতে নষ্ট হয় এটার জন্য বিশেষ মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের একটি অনুসন্ধানী প্রতিবেদন মাধ্যমে নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের সমস্ত নেতাকর্মী এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত নিন্দনীয় এবং এটা নিয়ে যথেষ্ট তারা ক্ষোভ প্রকাশ করে যাচ্ছে। আমরা দলের অবস্থান থেকে আমাদের এই বিষয়গুলা আপনাদের মাধ্যমে সন্দ্বীপ উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জনসাধারণ এবং যারা
এই বিএনপির সাথে সম্পর্কিত তাদেরকে আমরা আপনাদের মাধ্যমে আমাদের অবস্থান বা প্রকৃত ঘটনা যে সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট, পূর্ব পরিকল্পিত এবং এটা ব্যক্তি আক্রোশের কারণে আমাদের এই ধরনের একটা অনুসন্ধানী প্রতিবেদন করা হয়েছে, এই মর্মেই আমরা আজকে আপনাদেরকে উপস্থাপন করছি। আমি শুরুতে একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি, সেটি হচ্ছে টিউবওয়েলের যে বিষয়টা নিয়ে অবতারণা করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই টিউবওয়েল এটা সরকারি বরাদ্দের একটি অংশ, এখানে দলীয় কোনো বিষয় নাই। সন্দ্বীপে সারা বাংলাদেশে 5 আগস্টের পর থেকে কোনো জনপ্রতিনিধি নাই, কোনো মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি কিছুই নেই। গত 17 বছর ফ্যাসিস্ট আমলে বিএনপির অনেক নেতাকর্মী যারা বিভিন্নভাবে আবেদন নিবেদনের পরও তাদের প্রয়োজনে তাদের বাড়িতে তাদের সমাজে একটি টিউবওয়েল বসানোর সুযোগ পায় নাই। ইচ্ছাকৃতভাবে তৎকালীন সময়ে যারা দায়িত্বশীল ছিলেন আওয়ামী ফ্যাসিস্টের দোসররা এবং প্রশাসনের লোকেরা যোগসাজশ করে এই বিএনপির নেতা কর্মীদেরকে টিউবওয়েল পাওয়া থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে। 5 আগস্টের পরে প্রায় 180টা টিউবওয়েলের জন্য আমরা যতটুকু জানি প্রায় 1000-এর উপর আবেদন করেছে। তৎকালীন ইয়ানুর ইগান চাকমা এই টিউবওয়েলগুলা যাতে করে প্রায়োরিটি বেসিসে সাধারণ পাবলিক পায়, এটার জন্য উনি একটা উদ্যোগ গ্রহণ করেন। এই 180টা টিউবওয়েলের মধ্যে প্রায় 30-35টা ব্যতিরিক্তে বাকি টিউবওয়েলগুলা উনি ওনার একক সিদ্ধান্তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এই টিউবওয়েলগুলা ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম, দলীয় কর্মকাণ্ড, দলীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের বিশেষ করে ইউনিয়ন ভিত্তিক তারা কিন্তু এই টিউবওয়েলের জন্য আবেদন করেন এবং আমাদের কাছে বিশেষ করে আমার কাছে এবং আমাদের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলাল সাহেবের কাছে, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, ইভেন আমাদের কাছে আমরাও এটুকুনো জানি আমাদের জাতীয় যে নেতৃবৃন্দ আছেন তাদের কাছেও আমাদের বিভিন্ন নেতাকর্মী এই টিউবওয়েল পাওয়ার জন্য তারা অনুরোধ করেছেন, সুপারিশ করার জন্য বলেছেন। এই টিউবওয়েল দেওয়ার জন্য আমাদের কোনো এখতিয়ার নাই, সম্পূর্ণ এটা সরকারি সিদ্ধান্ত। আমরা যে কাজটা করেছি, যেমন আমি 10টা টিউবওয়েলের জন্য নেতা কর্মীদেরকে দেওয়ার জন্য সুপারিশ করেছি এবং এই 10টা টিউবওয়েল প্রত্যেকেই ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেলের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এখন প্রশ্নটা হচ্ছে যে এই টিউবওয়েলগুলোর ক্ষেত্রে যদি কোনো পরিমাণ আর্থিক কোনো লেনদেন না হয়ে থাকে, সুতরাং লেনদেন যদি না হয়ে থাকে তাহলে এই টিউবওয়েলগুলোর ক্ষেত্রে আমরা যদি আমাদের নেতা কর্মীদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে থাকি, আমরা মনে করি এটা আমাদের অপরাধের কিছু না। আমাদের নেতা কর্মীরা দীর্ঘদিন থেকে বঞ্চিত, স্বাভাবিক কারণে এখন কিছু টিউবওয়েল যখন আসছে তারা এটা পাওয়ার জন্য প্রায়োরিটির বেসিসে আমরা সেটা বিবেচনা করে আমরা সুপারিশ করেছি আমরা ইউনো মহোদয়ের কাছে। পাশাপাশি এর পরবর্তী সময়ে অনেকে পাই নাই, অনেকে যারা পাই নাই পরবর্তী সময়ে তারা ক্রমান্বয়ে এটার আওতায় আসবে, এটা প্রশাসন কর্তৃক একটা সিদ্ধান্ত। আমি মনে করি টিউবওয়েল নিয়ে যে বিভ্রান্তি, যে কথাবার্তা, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। এখানে আমাদের টিউবওয়েলগুলো আমরা ভোগ করি নাই, আমরা যারা দায়িত্বশীল এই টিউবওয়েলগুলো আমরা ভোগ করি নাই এবং এই টিউবওয়েলগুলা প্রত্যেকে 10টা-12টা ফ্যামিলির সমন্বয় করে এই টিউবওয়েলগুলো দেওয়া হয়েছে এবং যথাযথ নিয়মের মাধ্যমে। এখানে যদি কোনো আর্থিক লেনদেনের কোনো বিষয় যদি না থাকে তাহলে এগুলো নিয়ে প্রশ্ন তোলাটা অত্যন্ত দুরভিসন্ধিমূলক। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই টিউবওয়েলগুলোর ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন হয় নাই। আমি মনে করি এই আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট কোনো তথ্যভিত্তিক অভিযোগ যদি কারো থাকে সেটি নিয়েই কথা বলা উচিত, ঢালাওভাবে এটি নিয়ে কথা বলাটা উচিত না। আমি মনে করি এটা পরিকল্পিতভাবে আমাদের সুনাম নষ্ট করার জন্য, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা পরিকল্পিতভাবে এই ধরনের স্পেসিফিক কিছু বিষয় নিয়ে এই ধরনের একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমি গতকালকের ফেস দ্য পিপলস যেই অনুসন্ধানের রিপোর্ট, এখানে আমাদের অনেকগুলো বিষয় আসছে। আমাদের এই বিষয়গুলোতে আমি স্টেপ বাই স্টেপ এই বিষয়ে কথা বলার ঠাকুর বলবেন, হ্যাঁ কথা বলবেন আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, তারপর কথা বলবেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আমি এই ব্যাপারে ব্রিফ করার জন্য আমাদের সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
এটা লাগাতে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সন্দ্বীপ উপজেলা এবং জেলা নেতৃবৃন্দ সহকারে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। একটি অনুসন্ধান টিমের গতকালকে সন্দ্বীপে আমাদের 5 জন বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে একটি রিপোর্ট করেছে। আমি সেই রিপোর্টের একটা জায়গায় যে জায়গাটা আমি বলতে চাই, টিউবওয়েলের বিষয় আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব বলেছেন। আমাকে সম্পৃক্ত করে যে একটা রিপোর্ট করা হয়েছে, অর্থাৎ শওকত আলী রাজু আমার নিকটতম। আজকে আমি বলবো সন্দ্বীপের এই রাজনৈতিক জনপদে আমার দীর্ঘ 40 বছর আমার পদচারণা। সে দীর্ঘ 40 বছরের পদচারণায় দলের প্রতিটি নেতাকর্মীর সাথে আমার আত্মীয়তার মধ্যেই দাঁড়িয়েছে এবং প্রত্যেকের সাথে আমার, অর্থাৎ তাদের বেড়ে ওঠা থেকে শুরু করে তাদের পরিপূর্ণ জীবন পর্যন্ত, অর্থাৎ আমার এই পর্যন্ত আমার সম্পর্ক। সেই ক্ষেত্রে প্রত্যেকটি দলের অর্থাৎ এই দলের প্রত্যেক নেতাকর্মীর সাথে আমার সে জাতীয় আত্মীয়তা আছে, সে জাতীয় আত্মার সম্পর্ক আছে, সে জাতীয় বন্ধন আছে। সুতরাং এতে করে এটাকে ভিন্নভাবে লেখবার বা দেখবার কিছুই নেই। আমি যে জায়গায় বলতে চাই সেটা হচ্ছে, এই অনুসন্ধান টিম এই কথাটা লিখলো না কেন যে বিগত 17 বছর আমরা কি জাতীয় নির্যাতন ছিলাম, আমরা এখানে মামলা খেয়েছি, আমরা হামলার শিকার হয়েছি। আমাদের এই কথাটা লিখলো না কেন যে আমরা কি কেউ আওয়ামী লীগের কারোর সাথে জড়াইয়ে ধরে আমাদের জীবন বাঁচিয়েছি? আমাদের কি এমন কোনো ঘটনা আছে? আওয়ামী লীগের কারোর সাথে সম্পর্ক রেখে আমরা জীবন যাপন করছি, এমন কোনো ঘটনা আছে? অনুসন্ধান টিম সেগুলো আসলো না কেন? যে অর্থাৎ আওয়ামী লীগের ফাঁসফা সাফ করে আমরা জীবন যাপন করছি, এমন কোনো বিষয় আসলো না কেন? বা যারা করছে তাদের বিষয় আসলো না কেন? অনুসন্ধান টিম এগুলো আসলো না কেন? যে অর্থাৎ আজকে সারা সন্দ্বীপে আইন শৃঙ্খলার পরিস্থিতি 5ই আগস্টের আমরা প্রশাসনের যে সকল থানা পুলিশ থেকে শুরু করে এবং সন্দ্বীপের নির্বাহী কর্মকর্তার আদালত পাড়া পর্যন্ত আমরা আমাদের নেতৃত্বে আমরা তাদেরকে সুরক্ষা করতে সক্ষম হয়েছি, সেই সকল বিষয় আসলো না কেন? অনুসন্ধান টিম সেটা আসলো না কেন যে সন্দ্বীপ উপজেলা, চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে 7টি থানার মধ্যে অন্যতম অবস্থায় সে সাংগঠনিকভাবে সেখানে প্রতিটি 15টি ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে আমরা কমিটি গঠন করছি। সাংগঠনিকভাবে আমরা আমাদের বিদ, যুবদল, ছাত্রদল সবগুলা আমাদের অর্থাৎ শক্তিশালী অবস্থান আছে, সেটা আসলো না কেন? অনুসন্ধান টিম আসলো না কেন? আমরা প্রতিটি কর্মসূচি আমরা সবার সাথে সমন্বয় করে আমরা সম্পৃক্তভাবে আমরা কাজ করতেছি, সেটা আসলো না কেন? অনুসন্ধান টিম আসলো না কেন? স্পেসিফিক আমাদের কোনো নেতাকর্মী কোথাও থেকে, বিএনপি নেতৃবৃন্দ কোথাও থেকে কোনো চাঁদাবাজি করছে, কারো কাছ থেকে জবরদখল করে কোনো অর্থাৎ কাজ আদায় করছে, টাকা আদায় করছে, এই জাতীয় বিষয় আসলো না কেন? এটা সম্পূর্ণরূপে আমি বলবো যেটা একটি পরিবারের ব্যক্তিকেন্দ্রিক অর্থাৎ ভাষণা, এবং তাদের ভাষণা হচ্ছে আমরা যারা এখন বিএনপির এই টিম কাজ করছি, এই টিমকে এই জাতীয় একটা অর্থাৎ কালিমা দিয়ে আমাদেরকে নেতৃত্ব থেকে সরাই ফেলবে। ইঞ্জিনিয়ার বেলাল সাহেব মনোনয়নের ক্ষেত্রে উনি দীর্ঘ যে 16-17 বছর আন্দোলন সংগ্রাম করছেন, মানুষের একটা পর্যায়ে তার প্রতি ভালোবাসা জাগছে এবং সেটা হয়তো বা অনেকের জন্য বাধা হতে পারে। আর আমরা যারা রাজনীতি করি তাদের কর্মকাণ্ডে সাংগঠনিকভাবে আমাদেরকে মোকাবেলা করার শক্তি, সামর্থ্য, সাহস তাদের না বিদায় তারা এই জাতীয় কর্মকাণ্ডেই তারা আশ্রয় নিয়েছে। অর্থাৎ খুব মনে হয় যেন সুযোগ হয়ে যাবে যে আমাদের বিরুদ্ধে এই জাতীয় লেখা লিখলেই আমাদেরকে দল থেকে বহিষ্কার করবে আর ওরা আসিয়ে সে জায়গায় অবস্থান করবে। এটাই হচ্ছে তাদের মূল স্বপ্নের বিষয়। এটাই এই অনুসন্ধান টিমের, এটা এখানে বহু অর্থের বিনিময়ে এই জিনিসটা করা হয়েছে বলে আমি মনে করি। আমি অনুসন্ধান টিমকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনি আমাদের সাথে সরাসরি ফেস টু ফেস আপনি আপনার অভিযোগগুলো নিয়ে আসুন আমাদের সাথে কথা বলার জন্য। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো। আমরা খুব ঠান্ডা মাথায় আপনাদের সাথে সুন্দরভাবে আমরা আপনাদের প্রশ্ন আমরা উত্তর দেব। আমরা সেই দৃঢ়তার সহিত আছি। মাস্টার আবুল কাশেম 13 মাসের মধ্যে 13 দিনে তো সেই সন্দ্বীপ আসে নাই, হ্যাঁ, অর্থাৎ সেখানে শাকিল চৌধুরী
তার কি সম্পর্ক সেই অর্থাৎ এই বিষয়ের সাথে? এটা একটা পরিবারের বিষয়, এখানের মধ্যে একটা পরিবার তাদের দ্বন্দ্বের জায়গা থেকে সেখানে আসছে। মামুন চেয়ারম্যান তার সারাদিন সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে মানুষের চেয়ারম্যান নাই, মেম্বার নাই, ইউনিয়ন পরিষদ নাই, কিছুই নেই। আমাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন 1-2টি করে মানুষের সালিশ বিচারে আমরা লিপ্ত থাকতে হয়, না হলে তো অর্থাৎ কোর্ট পাড়ায় মানুষের ঢল নামে থাকতো। আমরা যদি ল ইনস্টিটিউশন এগুলো যদি আচার বিচার মানুষকে বিভিন্নভাবে সালিশ বিচারের মাধ্যমে যদি আমরা এগুলো যদি নিয়ন্ত্রণ না করতাম, আজকে সন্দীপ কোথায় গিয়ে দাঁড়াতো? অর্থাৎ সেখানে তো অর্থাৎ মহল্লায় মহল্লা যুদ্ধ হয়ে যেত, পাড়ায় পাড়ায় যুদ্ধ হয়ে যেত। আমরা সেই জায়গায় দিন রাত পরিশ্রম করে আমরা সন্দীপটা একটা আইন শৃঙ্খলার দিক থেকে টুকটাক বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আমরা তো বলবো যে আমরা অন্য অন্য উপজেলার চেয়েও আমরা সেই জায়গায় আমরা ভালো রেখেছি এবং ভালো রাখতে আমরা সক্ষম হয়েছি। এটা মতলববাজি নিউজ, এটা উদ্দেশ্যমূলক নিউজ, এটা অর্থাৎ একটা নেতৃত্বের পরিবর্তনের স্বপ্নে যারা বিভোর তাদের মধ্যে থেকে তাদের ভাষণার এই নিউজ। সুতরাং এই নিউজকে আমি সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি প্রত্যাখ্যান করছি, আমি ঘৃণা করছি এবং সাথে সাথে এই জাতীয় যারা নিউজ করে অর্থাৎ তাদেরকে আমি বলবো, বিনয়ের সহিত বলবো, আপনারা আপনাদের তথ্যপত্র নিয়ে আমাদের মুখোমুখি হন, আমরা আপনাদেরকে আমাদের সৎসাহস থাকলে আমরা জবাব দেব। অন্যথায় যে সকল অভিযোগে আমাদেরকে অভিযুক্ত করা হয়েছেন একটু যদি প্রমাণিত হয় আমরা স্বেচ্ছায় রাজনীতি থেকে চলে যাব। আপনাদেরকে যে ষড়যন্ত্র করে আমাদেরকে পদ পদবীর অর্থাৎ প্রশ্নবিদ্ধ করবার কোনো সুযোগ নাই। আমাদের এই নেতৃত্বের সাথে সন্দীপের হাজার হাজার নেতাকর্মী জড়িত আছে। আজকে যদি আমরা এই নেতৃত্বের এই নিউজের বিষয় আমরা যদি নেতা কর্মীদেরকে ভিন্নভাবে মেসেজ দিই তাহলে প্রতিটি ইউনিয়নে মিছিল হবে, তাহলে প্রতিটি ইউনিয়নে অর্থাৎ ভিন্নভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সুতরাং আমরা সেই প্রতিক্রিয়া যেতে চাই না, আমরা সে জাতীয় অর্থাৎ স্লোগানে আমরা যেতে চাই না। আমি বিনয়ের সহিত বলবো সাংবাদিক যিনি অর্থাৎ এই নিউজটা কালেকশন করছেন, অর্থাৎ যারা আপনাদেরকে তথ্য দিয়েছে তাদেরকে আপনারা দেখুন, তাদের অতীত ইতিহাস দেখুন, তাদের বর্তমান ইতিহাস দেখুন, তাদেরকে খোঁজখবর নিয়ে দেখুন, তাদের পারিবারিক অবস্থা নিয়ে খোঁজখবর নিয়ে দেখুন যে তারা কত নোংরার মধ্যে আবদ্ধ থেকে তারা রাজনীতি করে এবং অর্থাৎ দলকে অর্থাৎ ভিন্নভাবে অর্থাৎ উপস্থাপন করার চেষ্টা করে। যারা দিয়েছে তাদের পরিবারকে আগে খোঁজখবর নিয়ে নিন, যারা আপনাদেরকে নিউজ সরবরাহ করছে তাদের রাজনীতির অতীত ইতিহাস আপনারা দেখুন, বর্তমান ইতিহাস আপনারা দেখুন। এই বলে আমি অর্থাৎ বিনয়ের সহিত বলবো এই নিউজ আমরা সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যাখ্যান করছি। এই নিউজে সন্দ্বীপ উপজেলা বিএনপি ভীত নয়। সন্দ্বীপ উপজেলা নেতৃত্বে অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী যারা রয়েছে তাদের হৃদয়ে আঘাত করা হয়েছে, তারা কেউ কোনো অবস্থাতে এই আঘাতে ভীত হবে না, উপরন্ত সেই জায়গায় সজাগ হয়ে আরো শক্তিশালী হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সন্দ্বীপ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দীর্ঘ সময়ে রাজপথের লড়াকু সৈনিক, আন্দোলনের সর্বাগ্রে থেকে আমরা যে চট্টগ্রামে যে দুজনের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট আবু তাহের, তাদের নেতৃত্বে এই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমরা চট্টগ্রামে অনাহারে অদ্যহারে, টাকা পয়সা ছিল না, হাঁটি যাওয়ার অর্থাৎ ট্যাক্সি চলাফেরা করার আমাদের সুযোগ ছিল না, বাসা ভাড়া করে থাকার সুযোগ ছিল না। সেই সম্পর্কের মধ্যে দিয়ে আমরা প্রতিটি প্রোগ্রাম করেছি, প্রতিটি মিছিল করেছি। সেই দুঃসময়ের স্মৃতিগুলো আজকে এই সকল মতলববাজ সংবাদ যারা করেছে তাদের একটু হৃদয়ে গাঁথা না, আমাদেরকে অর্থাৎ ফেলে দেওয়ার জন্য বলে দেখলে আমরা চলে যাওয়ার জন্য চলে যাব। এখন সেই নেতা আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একটা গতকালকে কাহিনী যুক্ত একটা রিপোর্টের উপর ভিত্তি করে, এক পেশে রিপোর্টের উপর ভিত্তি করে ফেস টু পিপলস আইডি থেকে একটা সন্দ্বীপ বিএনপির ফার্স্ট মোরলের কিচ্ছা কাহিনী। আমরা কিন্তু মোরল নই। ছাত্র জীবন থেকেই ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ধীরে ধীরে পথ চালায়। আজকে প্রায় 39 বছর রাজনীতির
পরিণত বয়সে এসে মোড়ল সাজতে হবে এটা আশা করিনি। সত্যিই গতকালকের এই নিউজের পর আমি বাকরুদ্ধ হয়ে গেলাম যে দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের 15.5 বছর বিএনপিকে নিধন করার জন্য যে 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনের দুঃশাসন -2 ফর্মুলার রাজনীতি, সেই থেকে আমাদের কার্যক্রম, মাঠের কার্যক্রম ধীরভাবে আরম্ভ হয়েছে। আপনারা জানেন মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতা গ্রহণের পর সন্দ্বীপে সেই রাত্রেই নৌবাহিনীর আগমন ঘটে এবং সেই সময়ে নৌবাহিনী এবং সন্দ্বীপ থানার পুলিশ একজন, আমি বলবো এই পর্যন্ত যত ওসি সন্দ্বীপ থানায় এসেছে সবচেয়ে কালিমাযুক্ত, সবচেয়ে একটা খারাপ লোক গিয়াসউদ্দিন সেই সময়ে সন্দ্বীপ থানার দায়িত্বে ছিল। তাদের পরিকল্পিত সিদ্ধান্ত মোতাবেক সাবেক জনপ্রিয় সংসদ সদস্য জননেতা মোস্তফা কামাল পাশার বাড়িতে তারা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে জরুরি বিধিমালায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। শুধুমাত্র মোস্তফা কামাল পাশাকে গ্রেপ্তার করে তারা ক্ষান্ত হয় নাই, এরপরে তারা এই ওসি গিয়াস চট্টগ্রাম গিয়ে কৌশলে তৎকালীন সময়ের বিএনপির সাধারণ সম্পাদক আমাদের প্রিয় সহযোদ্ধা অ্যাডভোকেট আবু তাহেরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে এনে তারা সন্দ্বীপ নিয়ে আসে। এর ধারাবাহিকতায় আমাদের বিএনপির নেতা মনির তালুকদারকেও গ্রেপ্তার করা হয়। মঈনুদ্দিন ফখরুদ্দিনের দুঃশাসনের সময় আমাদের সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা দেওয়া হয়, একাধিক দুর্নীতির মামলা দেওয়া হয়, এটা আপনাদের জানার কথা। এই মামলার আসামি হয়ে আমরা সন্দিগ্ধ থাকতে পারি নাই, আমরা চট্টগ্রামও থাকতে পারি নাই। এক পর্যায়ে আমরা চট্টগ্রাম থেকে ঢাকা গিয়ে যে যার অবস্থানে আত্মগোপনে ছিলাম। সেখান থেকে আমরা পরিকল্পিতভাবে আমরা তৎকালীন ওসি গিয়াসকে স্ট্যান্ড রিলিজ করে এখানে একজন দক্ষ ভালো মানুষ সন্দ্বীপ থানায় নিয়ে আসি। তার পরিকল্পনা মোতাবেক আমাদের মামলাগুলা, কিছু মামলার ফাইনাল রিপোর্ট দেওয়া হয়, কিছু মামলার ধারা পরিবর্তন করে চার্জশিট দেওয়া হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি আমার পাশে এখানে আলমগীর হোসেন ঠাকুর আছেন, আমাদের তখনকার এমপি সাহেবের পিএস মাস্টার আবুল কাসেম এবং আমাদের আরেক বন্ধু আমানুল্লাহ সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ। আমরা ঢাকাতে থেকে এই কাজগুলা করার পর বিএনপির উপর নির্যাতন কিছু কমেছে, কিন্তু এর ভিতরে 1 বছরের উপর সময় অতিবাহিত হয়েছে। আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক এবং আমাদের সাবেক এমপি মুক্তি পাওয়ার পর আমরা আবার সংগঠিত হই। আমি যে কথা বলতেছিলাম, ষড়যন্ত্র কিন্তু আরম্ভ হয়েছে 11 থেকে। তার ধারাবাহিকতায় এই আর্মি ব্যাগ পরিকল্পনা মোতাবেক আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। মাঠের রাজনীতিতে বিএনপির জনপ্রিয়তা থাকার পরও তারা পরিকল্পিতভাবে এখানে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর সন্দ্বীপের অবস্থান আপনারা দেখেছেন। এখানে বিএনপির নেতাকর্মী থাকা দূরের কথা, তাদের আত্মীয় স্বজন, তাদের মা বাবা, তারা কেউ থাকতে পারে নাই। এমন অমানসিক নির্যাতনে সন্দ্বীপের সেই সময়ের অবস্থা আপনাদের জানা আছে। দীর্ঘ 15.5 বছর আমরা বিএনপির এই বডি চট্টগ্রামে খুব কঠিন সময়ে আমরা দলের পক্ষে আমাদের প্রিয় নেতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। চট্টগ্রামের অনেক বাগা বাগা নেতৃত্ব সেই সময় মোবাইল বন্ধ করে তারা কিন্তু কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নাই, এবং এই কার্যক্রম করতে গিয়ে আমাদের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের বাংলাদেশ দেশনায়ক তারেক রহমান সরাসরি আমাদেরকে উদ্দীপনা করেছে, উৎসাহিত করেছে যে এইভাবে কঠিন সময়ে কাজ করার জন্য। আমরা বিশেষ করে সন্দ্বীপ বিএনপি আমাদের জেলার সকল প্রোগ্রামে আমরা সশরীরে আমরা উপস্থিত ছিলাম। আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। মামলা হামলার কথা যদি বলতে হয়, 111-এর সময়ে, কঠিন সময়ে আমাদের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সাবেক এমপি সহ আমরা অনেকে সেই মামলাগুলোর আসামি ছিলাম। 7-8টি মামলা আমাদের বিরুদ্ধে হয়েছিল। এই যে একটা মামলার বাদী জহির ম্যাজিস্ট্রেট কোর্টের পিয়ন ছিল, সে একটা সাদাবাজির মামলা করেছে, তাকে 1,70,000 টাকা দিয়ে এফিডেভিট নেওয়া হয়েছিল, এবং সে স্বীকার করেছে নৌবাহিনী তৎকালীন প্রশাসন বাধ্য করেছে আমাদের মতো নিবেদিত রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মামলা করার জন্য। আরেকজন ট্যাক্সি ড্রাইভার বাবুল, সেও সাদাবাজির মামলা করেছে। সেই ট্যাক্সি চালাইয়া জীবন জীবিকা নির্বাহ করে, তার থেকে নাকি আমরা সাদাবাজি করেছি। সেই ট্যাক্সি ড্রাইভার বাবুলকে 70,000 টাকা দিয়ে তাও আমরা সেই সময়ে এফিডেভিট নিয়েছি। সেই বলেছে নৌবাহিনী নিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা করার জন্য আমাকে বাধ্য করেছে। সে কঠিন সময়, দুঃসময়, সেই সময়ে আমরা মাঠে ছিলাম। এখনো আমরা মাঠে আছি, আগামী দিনেও আমরা মাঠে থাকবো। আপনারাই বলেন আমরা কোথায় মুরলগিলি করেছি, আপনাদের সাথে কোনো খারাপ আচরণ আমরা করেছি? নির্দ্বিধায় সন্দ্বীপের মানুষ বলবে আমরা এই জাতীয় আচরণ কখনো করি নাই। এবার আসেন, যে অভিযোগ আমার প্রিয় সহযোদ্ধা অ্যাডভোকেট আবু তাইয়ের, উনি পানির কল সম্পর্কে উনি আমাদের অবস্থান আশা করি সেটা ক্লিয়ার করেছে। আমাদের মগদারা একটা হত্যা মামলা হয়েছে, সেই মামলার বিষয়ে অর্থাৎ আমাদের শওকত রাজু, সারিকাইত ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, তার সাথে আলমগীর হোসেন ঠাকুরের গভীর সম্পর্ক, আমার সাথে নাকি আত্মীয়তার সম্পর্ক। অবশ্যই আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক। আমরা আমাদের পরিবার পরিজনের চেয়ে আমাদের সহকর্মী যারা রাজনৈতিক সহকর্মী তাদেরকে অনেক আপন মনে করি, তাদেরকে আমরা স্নেহ করি। এই স্নেহর বন্ধনে আমরা আজকে দীর্ঘ 17.5-18 বছর আমরা আমাদের সময় অতিক্রম করেছি। কাজেই হত্যা মামলার বিষয়ে আমি যে সাংবাদিক এটা উপস্থাপন করেছে আপনারা দেখেছেন, সে কিন্তু আমাকে ফোন করেছিল। সেই দিন আমি কোর্ট বিল্ডিং ছিলাম, পূর্বকোণের বিরুদ্ধে একটা মামলার সেদিন হাজিরা ছিল। সেখানে আমি ওনাকে বলেছি যে এটা মগদারার একটা ঘটনা, একটা খালের ইজারা যে পেয়েছে, আরেকটা গ্রুপ তাদেরকে খালে যেতে দিচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যা মামলাটি হয়েছে। এই হত্যা মামলা সংগঠিত হয়েছে। মামলা হওয়ার পর আমরা শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমেও বলেছি, যারা এই ঘটনার সাথে জড়িত, এই ঘটনার ইন্ধনদাতা, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নেওয়ার জন্য। ইতিমধ্যে যেহেতু মামলাটি বিচার প্রক্রিয়ায় আছে, বিচার প্রক্রিয়ার কার্যক্রমের ব্যাপারে আমি আর কথা বলবো না। এটা আপনারা ভালো করে জানেন, আপনারা সাংবাদিক, আপনারা এই ঘটনা এবং ঘটনার সাথে কে কে জড়িত থাকতে পারে ইতিমধ্যে আপনারা অনেক নিউজ করেছেন। আরেকটি বিষয় বলেছে ঠিকাদারি কাজ। আমি নিজেও প্রফেশনালি এই ব্যবসার সাথে জড়িত ছিলাম। আমি বিগত 15.5-16 বছর আমি কিন্তু এই ব্যবসা করতে পারি নাই। আপনারা জানেন আমার বিরুদ্ধে 111 থেকে মামলা, বর্তমান যখন প্রেসিডেন্ট হাসিনার আমি 24টা মামলা নিয়ে আমি প্রায় 2 বছরের অধিক সময় বাসায় থাকতে পারিনি। 1 বছর 2 মাস আমি জেলে ছিলাম। কাজেই এই ব্যবসা করা তো দূরের কথা, রুটিন ওয়ার্ক করাও আমার দ্বারা সম্ভব হয়নি।
কাজে এই ব্যবসার সাথে আমি সম্পৃক্ত নাই। বর্তমানে যে কর্মকাণ্ড যে কাজগুলা চলে এখানে আপনারা জানেন একজন উপদেষ্টা ডক্টর ফয়জুল কবির, ওনার বাড়ি সন্দ্বীপ, এবং উনি এই সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের দায়িত্বে উনি স্বাভাবিক কারণে সন্দ্বীপে কিছু কাজকর্ম এখানে এনেছেন এবং উনি চেষ্টা করে যাচ্ছেন আমাদের যেই কাজগুলা জরুরি ভিত্তিতে দরকার সেগুলা করার জন্য। তার মধ্যে অন্যতম আপনারা দেখেছেন এখানে ফেরি উদ্বোধন করা হয়েছে। ফেরির সাথে জরুরি ভিত্তিতে যে কাজকর্ম হয়েছে, কারা করেছে, কারা এই ফেরির কাজে সম্পৃক্ত সেটা আপনাদের জানা আছে। আমরা মনে করি আমরা যারা এই সাইডে বসে আছি এই কর্মকাণ্ডের সাথে আমরা কেউ সম্পৃক্ত নাই। আমরা এক সিএফটি বালুও আমাদের নেতৃবৃন্দ সেখানে দেয়নি। ডেফিনেটলি কেউ না কেউ দিয়েছে। ইতিমধ্যে আপনারা সেখানে নিউজ করেছেন যে ফেরির রাস্তার বর্তমানে বেহাল অবস্থা। আমি বিআইডব্লিউটিএ কে অনুরোধ করব, আপনারা যে কাজ করেছেন কারা এই কাজের সাথে সম্পৃক্ত এবং এই কাজে কি অনিয়ম হয়েছে, কেন আজকে প্লাটুনগুলা নষ্ট হয়ে গেল, কেন জোয়ারের সময় সেখানে ফেরিতে লোক উঠতে পারে না, কেন বাধার সময় সেখানে রাস্তার আজকে এই অবস্থা, কেন ম্যাকাডম নষ্ট হয়ে গেল, এটা আপনারা তদন্ত করেন। এবং আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব এই কাজের সাথে কারা জড়িত ছিল, এই কাজ কেন আজকে এই অবস্থা হয়েছে সেটা আপনারা দেখবেন। আরেকটি বিষয় তারা বলেছে, উল্লেখ করেছে 70 কোটি টাকার সড়ক ও জনপথ বিভাগের একটা কাজ, সেই কাজে সম্পূর্ণ হয়ে গেছে, লুটপাট হয়েছে। আপনারা নিজেরাই জানেন সাংবাদিক ভাইয়েরা, এটা যখন ফেরির কাজটা আরম্ভ হয় তখন আমিও সেখানে ছিলাম। রোডস অ্যান্ড হাইওয়ে এডিশনাল চিফ আরিফ সাহেবকে ডেকে আমি উপদেষ্টা মহোদয়ের সামনে নিয়ে আসছি। আমি সেখানে বলেছিলাম ফেরি যদি চলাচল আরম্ভ হয় তাহলে দুই দিকের রাস্তাকে 2 লাইন করতে হবে। 2 লাইনের বিষয়টি যখন আসছে তখন ডক্টর ফয়জুল কবির এডিশনাল চিফকে ডেকে জিজ্ঞাসা করেছে এটা 2 লাইন করতে কিভাবে করতে হবে। এডিশনাল চিফ আমাদের সামনে বলেছে 1500 কোটি টাকার একটা পথকলন একনেকে গিয়েছিল চট্টগ্রাম রোড ডিভিশনের আন্ডারে মোট 9টি রাস্তার। দুর্ভাগ্যজনক হলো সত্য, একনেক ফুট হবে আর বাকি রাস্তাটা এজ ইট ইজ হবে। সেই মোতাবেক টেন্ডার আহ্বান করা হয়েছে। আমরা যতটুকু জানি চট্টগ্রামের এক ঠিকাদার এই কাজ পেয়েছে এবং কাজ করার জন্য সেই স্থানে মালামাল নিয়ে এসেছে, ইকুইপমেন্ট নিয়ে এসেছে। আপনারা জানেন বাজার পোর্শনের সেখানে দোকানপাট ছিল, এগুলা তৎকালীন ইউএনও এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, আপনাদের উপস্থিতিতে এগুলা দোকানপাটগুলা সরানোর ব্যবস্থা হয়েছে। এখনো অনেক দোকানপাট আছে, সেগুলা সরানোর কার্যক্রম চলছে। অনাবরত এবার 2 মাস ধরে বৃষ্টির কারণে রাস্তার কাজ বিলম্বিত হয়েছে, সেটা আপনারা লাইভ করেছেন, আমি দেখেছি। আপনারা আমার চেয়ে বেশি জানেন এবং এই ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করব সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রামের জুনের যিনি এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিই এবং এই কাজে যিনি সার্বক্ষণিক থাকে সেকশন অফিসার, ওনাদের কাছ থেকে আপনারা জেনে নিন। কাজ হলো 30 কোটি টাকার, বলা হয় 28 কোটি টাকার, বলা হচ্ছে 70 কোটি টাকা। এই যে একটা কল্প কাহিনী করে যেখানে কাজ মাত্র আরম্ভ হয়েছে আপনারা দেখেছেন। এই কাজে কারা সাপ্লাই দিচ্ছে সেটা আপনারা খতিয়ে নেন, কারা পাথর দিচ্ছে, কারা বালু দিচ্ছে, রাস্তার কাজ চলমান আছে। আমরা সেখানে সম্পৃক্ত আছি কিনা, আমরা কোথায়ও কিছু দিচ্ছি কি, সেটা আপনারা জানার অধিকার আপনাদের আছে। পাশাপাশি আমি বলবো আওয়ামী লীগ আমলের কিছু কাজ এখানে আছে, স্কুল কলেজ রাস্তার কাজ। তারা কোথায় কে কিভাবে কাজ নিয়েছে সেটা আমার মনে হয় অনুসন্ধানী রিপোর্ট যিনি করেছেন তিনি খুঁটিয়ে দেখার দরকার। মুখস্থ একটা নিউজ আপনি করে দেবেন, যেই নিউজের সত্যতা থাকবে না, যে নিউজ আন্তর্জাতিকভাবে, স্থানীয়ভাবে এবং বাংলাদেশের একটা চক্র আজকে আমাদের
আহ্বায়ক সাহেব যে কথা বলেছে, বিএনপিকে বিতর্কিত করার জন্য তারেক রহমান সহ আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে মিডিয়া কু হচ্ছে। আমি মনে করি সন্দীপ আমরা ভালো ছিলাম। আমাদের সন্দীপ বিএনপির রিপোর্ট হলো আমরা একসাথে আন্দোলন সংগ্রাম একসাথে আইয়ে ডান্ডা বেরি হাতে হ্যান্ডকাপ গরুর রশি দিয়ে বেঁধে আমার উপর নির্যাতন করা হয়েছে। 2014-তে এখান থেকে আপনারা দেখেছেন আমি আলমগীর হোসেন ঠাকুর, কাশেম মাস্টার সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে এবং জামাতের 3 জনকে, টোটাল আমাদের 37 জনকে কিভাবে এখান থেকে বেঁধে নিয়েছে গরুর রশি দিয়ে বেঁধে। আজকে আমরা মোরল হয়ে গেলাম 5 তারিখের পরে। অনেকে এখানে এসে আজকে তারা বীর মুক্তিযোদ্ধা হয়ে গেল। সত্যি অবাক হয়ে যায় মাঝে মধ্যে যখন পরিবার জিজ্ঞাসা করে যে জীবন থেকে এতটা বছর নষ্ট করলে, ফ্যামিলিকে সময় দিলে না কেন? জবাব আমরা দিতে পারি না। আমরা বিবেচনার ভার আপনাদের উপর দিলাম। আমাদের যুবদলের প্রেসিডেন্ট মিজুম খান পরিষ্কারভাবে সেদিন একটা উঠান বৈঠকে বলেছে, সে দেখেছে স্বচ্ছকে। আমরা যখন ওই সময়ে এখানে শাওন রকি আছে, আরো অনেক আমাদের সহযোদ্ধা আছে, এখানে শহীদ আছে, শহীদও সেই সময় ছিল। আমাদের যারা রাজপথ আন্দোলন করেছে, কি কঠিন সময় আমরা পার করেছি। একদিন শপিং এর এখানে আমাদেরকে ঘিরে ফেলেছে। আমরা আরেকদিন আমাদের আহ্বায়ক আমাদের জাহাঙ্গীর সাহেব সহ আমরা ছোট্ট শরীর এখানে আমরা মনে হয় 2 মিনিটের জন্য সেখানে গ্রেপ্তার হইনি। আরেকটা মহিষ কাণ্ড, এটা আপনারা অনেকে এটা লিখেছেন। আমি মহিষের বিষয়টা 3 দিন পরে জানি এই লেখালেখির কারণে। একটা বিশেষ গ্রুপ মহিষ কাণ্ড সম্পর্কে লেখালেখি আরম্ভ করেছে। আপনারা সন্দীপে, আপনারা যারা সন্দীপের সাংবাদিকতা করেন, যাদের বেড়ে ওঠার সন্দীপে, উড়িষ্যার কখন আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছে যদি প্রশ্ন করি? আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আসাদুল হক চৌধুরী। সেই শুধু উড়িষ্যার নয়, সে পথে আবার যেখানে যেখানে জায়গা দখল করে সে সন্দীপের লক্ষ্যে সেখানে পুনর্বাসন করেছে। এই উড়িষ্যার আসাদুল হক চৌধুরী আবিষ্কার করেছে। তার সাথে ছিল 1973 সালে, তার সাথে ছিল এই যে রহিম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বাবা আমাদের হাদি মেম্বার, এবং আমাদের সেক্রেটারি তায়ের কারানির বাবা লেসু মাঝি সহ তখনকার অল্প কয়েকজন লোক তারা এই উড়িষ্যার আবিষ্কার করে। একটা শহর যখন জেগে উঠে তখন সেখানে প্রথমে ঘাস হয়, তারপরে গাছপালা হয়, তারপরে সেখানে বসতি হয়। যখন ঘাস হয় তখন সেখানে গরু, ছাগল, ভেড়া এগুলার বসবাস হয়। আমাদের ওই নেতৃবৃন্দ হাদি মাঝি, লেসু মাঝি সহ যারা তখন অবস্থান করেছে, তাদের একমাত্র অর্থ উপার্জনের হাতিয়ার ছিল এই মহিষ, গরু, ছাগল, ভেড়া এগুলা। তো অধুনা উড়িষ্যারে কিন্তু ধানের চাষ হচ্ছে। যখনই ধান রোপণ করা হয় তখনই তারা এই মহিষের পালগুলা, কারণ এই মহিষগুলা ছেড়ে রাখা হয়, আমরা যেরকম আমাদের গরু মহিষগুলা রশিতে বেঁধে রাখি, তারা কিন্তু এটাকে ছেড়ে রাখে। এবং একজন বাথানের নেতৃত্বে 300-400 করে মহিষ থাকে। উড়িষ্যার থেকে দিগ্গাভারে, উড়িষ্যার থেকে কালাফানিয়া, উড়িষ্যার থেকে আমানুল্লাহ, তারা কিন্তু প্রতি বৎসর এই সিজনে এই মহিষ, গরু, বেড়া এগুলা নিয়ে আসে। এখানে ওই খণ্ডকালীন সময় থাকে, ধান কাটার পর আবার তারা নিয়ে যায়। অধুনা রহিমের যে ফাল বা এই বাথানের যে ফাল, সেই পালে তার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী অনেকের নাকি মহিষ আছে, এটা আপনারা জানেন। সেটা যেহেতু এবার কালাপানিয়ার এই যে শহর, সেখানে ধান চাষ হয়েছে, দিগ্গাপাড়ে ধান চাষ হয়েছে, তারা শুনেছে যে কালীশ্বরের এখানে একটা শহর জেগে উঠেছে, সেখানে প্রচুর গাছ আছে। বলগেটে করে তারা সেখানে এই বইগুলো নামিয়েছে। এখন হয়তো আমাদের প্রশাসন বলেছে যে তাদেরকে ইনফরমেশন করাটা উচিত ছিল,
এখন তাদেরও জানা উচিত ছিল উড়িষ্যার সন্দ্বীপের একটা অংশ, একটা ইউনিয়ন। আমি উড়িষ্যার এক ইউনিয়নের লোক আরেক ইউনিয়নে যেতে পারবো না, আমার পারমিশন লাগবে, এটা তো হয় না। আমাদের মাইনুদ্দিনের একটা ছাগল যদি উনি কালীশ্বরে বর্গা দেয়, এটার জন্য কি পারমিশন লাগবে? এটা তো আমার উপজেলার ভিতরে। কাজে উড়িষ্যাটা সন্দ্বীপের একটা অংশ, সেখান থেকে গরু মহিষ আনতে হলে অনুমতির প্রয়োজন হয় না। তারপরও ফর ইনফরমেশন যদি তারা থানা এবং ইয়ানু সাহেবকে অবহিত করতো, হয়তো ভালো করতো। আমরা এই ঘটনাটা নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে এবং এরই মধ্যে বইগুলার ব্যাপারে শনাক্ত করা হয়েছে। সেখানে অনেকে বলে এই পর্যন্ত কেউ বলতে পারে না যে আমার এটা চুরি হয়েছে। এবং এই পর্যন্ত একটা লোকও যে এখানে আমার ছুরির বয়স আছে এই কথাটা কেউ বলে নাই। বললে সেটা আপনারা প্রশাসন থেকে জেনে নেবেন। দুর্ভাগ্য হলো, আমি অবাক হয়ে গেলাম, বলা হচ্ছে আমি সেখান থেকে 4-5 কোটি টাকা পেয়েছি। এটা আপনাদের কাছে কিভাবে উপস্থাপন করবো আমি চাই না। ব্যক্তিগতভাবে আমরা খুব ভালো অবস্থানে ছিলাম। আবু তাহের সাহেব উনি শিল্প কারখানার মালিক ছিল, আমি, আমাদের জাহাঙ্গীর সাহেব সহ আমাদের নিজুম খান, আমরা ঠিকাদারি প্রফেশনে ছিলাম। আমরা মোটামুটি চলার মতো আমাদের অবস্থান ছিল। এই 15.5 বছর 111-এর 2 বছর আমরা নিঃশেষ হয়ে গেছি। যারা আজকে আমার আবাসিক হোটেল চলে গেছে, হ্যাঁ, এই যে আলমগীর হোসেন ঠাকুরের তার বড় ভাই শেখ মুজিব রোডে পাঠানতলির এখানে তাদের একটা আবাসিক হোটেল ছিল, সেই হোটেলটা তারা ছেড়ে আসতে বাধ্য হয়েছে। তারা থাকতে পারে নাই, ওই মাসকাদেরদের অত্যাচারে ওই হোটেল ছেড়ে তাদের লক্ষ লক্ষ টাকা সেখানে শেষ হয়ে গেছে। আমি যে কথাটি বলতে চাই, আমার বিরুদ্ধে আরেকটা অভিযোগ করেছে, 80-র দশক থেকে নাকি আমি বিএনপির রাজনীতিতে জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। আপনারা জানেন আমি মহসিন কলেজ থেকে আইসি পাশ করার পর আমি চট্টগ্রাম পলিটেকনিকে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। এক পর্যায়ে আমি টেকনিক্যালের জিএস, সংসদের জিএস নির্বাচিত হই এবং সেখানে ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পালন করি। আমি মহানগর ছাত্রদলের আবু সুফিয়ান গং সহ নাজিমুর রহমান সহ আমরা তখন যুগ্ম আহ্বায়ক ছিলাম। চট্টগ্রামের সকল ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি এই হোসেন মোহাম্মদের এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম রাস্তায় আমরা কিন্তু নামি আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা এও জানেন, এটা ইতিহাস। 1986 সালে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জননেতা মরহুম আমাদের শামসুল হুদা, ওনার বাড়ি মাইজবাঙ্গা, উনি কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং জিয়াউর রহমান ওনাকে খুব পছন্দ করতেন। সন্দ্বীপের বিএনপির ফুরুদার উনি এক পর্যায়ে সন্দ্বীপে তখন 12 জন চেয়ারম্যান, আমাদের সাবেক এমপি মোস্তফা কামাল পাশার নেতৃত্বে চট্টগ্রাম দিয়ে 86 সালে ওনাকে বাধ্য করেছে স্বতন্ত্র থেকে নির্বাচন করার জন্য। উনি নির্বাচন করার জন্য রাজি হয় নাই। এক পর্যায়ে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রাম ছিলেন ডাক্তার ইউসুফ সাহেবের বাসায়। ওনার কাছে গিয়ে উনি বলেছেন যে আমার এলাকার লোকজন আমাকে বাধ্য করে নির্বাচন করার জন্য, ম্যাডাম আপনি বলেন। তখন ম্যাডাম বলেছে আপনি নির্বাচন করেন। আমরা সেই নির্বাচনে সন্দ্বীপ বিএনপি সবাই, শুধু তৎকালীন ছাত্রদলের কিছু নেতৃবৃন্দ ছাড়া সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করে। এ টু জেড একটা লোকও বলতে পারবেন না বিএনপির যারা তৎকালীন নেতৃবৃন্দ যারা হুদা সাহেবের নির্বাচন করে নাই, আমিও করেছি। এই ধারাবাহিকতায় ছিলাম। আমি কখনো আওয়ামী লীগ করি নাই। এই কথাটি যে উনি প্রচার করেছে এটা মিথ্যা, এটা অপবাদ। আমি ঠিকাদারি ব্যবসা করেছি। এক পর্যায়ে পুনরায় যখন আমাদের সাবেক এমপি মোস্তফা কামাল পাশা সাহেব উনি বিএনপিতে আবার পুনরায় এসলেন, ওনার আহ্বানে সাড়া দিয়ে আমরাও তখন ওনার সাথে সম্পৃক্ত হয়েছি। কারণ এটা ছিল আমাদের ঘর। এখানে অনেক নেতৃবৃন্দকে আমরা তৈরি করেছি। আপনারা যারা দেখবেন, আবু সুফিয়ান যখন আমাকে দেখে সেখানে অন্যরকম একটা অবস্থা হয়। আমাদের অনেক স্মৃতি, ছাত্র সংগঠন যখন আমরা করেছি। যা হোক, আলোচনা তার হবে।
সমালোচনা তার হবে যে আলোচিত। আমরা অনেক কাজ করেছি, আমাদের আলোচনা হবে, সমালোচনা হবে, কেউ আমাদেরকে জিন্দাবাদ দিবে, কেউ মুর্দাবাদ দিবে, আমরা রাজনীতি করতে আসছি। তবে মোরল শব্দটি ব্যবহার করাতে আমি খুব মনে কষ্ট পেয়েছি। আমার বিরুদ্ধে লেখালেখি করবে, কোনো অসুবিধা নাই। আমি চ্যালেঞ্জ করেছিলাম ওনাকে, কোনো বিষয়ে এই 5 তারিখের পরে কোনো বিষয়ে 1 টাকা যদি কোনো দিক থেকে আমার কাছে আসে, কেউ যদি তথ্য প্রমাণ দিতে পারে, আলমগীর ঠাকুরও বলেছে রাজনীতি ছেড়ে দেবে, আমিও বলেছি রাজনীতি মানে এই সকল কর্মকাণ্ড থেকে ইস্তফা দিতে হবে। কারণ কোনো কিছুর সাথে সম্পৃক্ত না থেকেও যদি এই জাতীয় অপবাদ দেয়, তখন মনে হয় এ কোন দুনিয়ায়, কোথায় আছি আমরা। আজকে 5 তারিখের পথ পরিবর্তনের পর অনেকে দেশে আসছেন। এই বিএনপির অবস্থানটা কারা সৃষ্টি করেছে? 91 সালে সারা বাংলাদেশে বিএনপি আসন পেল, এখানে তো বিএনপি আসন পাই নাই, পেয়েছে। বিএনপির অর্জন হয়েছে 2001-এ। সেই থেকে অ্যাডভোকেট আবু তাহের সাহেব, আমি এবং যারা দুঃসময়ে ছাত্রদল করছে, যারা কখনো এদিক ওদিক পরিবর্তন হয় নাই, তারা সহ মোস্তফা কামাল পাশার নেতৃত্বে আমরা একটা ঐক্যবদ্ধ বিএনপি সন্ধিবে করেছি। সেই ঐক্যবদ্ধ বিএনপির ধারাবাহিকভাবে এখনো আমি মনে করি ঐক্যবদ্ধ আছে। আমরা যারা মাঠের নেতা, পদ পদবি নিয়ে আমাদের দ্বন্দ্ব থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আপনারা দেখেছেন চট্টগ্রামের মোট 7টি নির্বাচনী এলাকা, উত্তর চট্টগ্রাম 6টি নির্বাচনী এলাকায় একাধিক বিভক্তি আছে। শুধু এখানে সন্দ্বীপে আমরা ঐক্যবদ্ধভাবে আছি। আপনারা দেখেছেন আমাদের এখানে যত প্রোগ্রাম হয়, আমরা কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বিতা আছে। এই যে কমিটির বিষয় নিয়ে আমার সাথে আহ্বায়ক সদস্য সচিবের দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু দলের সাথে আমরা সবাই এক ছিলাম, আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এবং এই কথাটি চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক বলেন, রাজনীতিবিদ বলেন, কেন্দ্রও বলে যে সন্দ্বীপ একমাত্র ঐক্যবদ্ধ আছে। আমি আপনাদেরকে এই কথাটি বলতে চাই, আজকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। আপনারা জানেন আবারও -2 ফর্মুলার কথা শোনা যাচ্ছে। এও শোনা যাচ্ছে যে হয়তো দেশে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে একটা বিশেষ গোষ্ঠী এখানে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার অংশ কিনা আমরা আজকে চিন্তা করে বেড়াচ্ছি। আপনারা জানেন আমাদের জাতীয় নেতা, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরুর বিরুদ্ধে অনেক বিভ্রান্তিকর খবর ছাপানো হচ্ছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন, যিনি দীর্ঘদিন ঘুমেছিলেন, তার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলা হচ্ছে আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সহ আমাদের অনেক জনপ্রিয় নেতৃত্বকে আজকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজগুলা করা হচ্ছে। আমি বলবো সন্দ্বীপ বিএনপি ঐক্যবদ্ধ, সন্দ্বীপ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা ঐক্যবদ্ধ। কালকে এই ঘটনা শোনার পর অনেকে হতভম্ব হয়ে গেছে, তারা প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছে। আমি সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব, এটা জাতির সংকট, এটা শুধু সন্দ্বীপের সংকট নয়। আজকে জনপ্রিয় নেতৃত্বের বিরুদ্ধে এই জাতীয় প্রপাগান্ডা করে টোটাল রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করার এটা একটা পরিকল্পনা। আমাদের মূলত যে অভিযোগগুলা সেই বিষয়ে আমি বললাম। বিশেষ করে আমি বলবো এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু লোকের কথা বলা হয়েছে, যেটা আমাদের আলমগীর ঠাকুর বলেছে শাকিল চৌধুরী, সে কখনো ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত নয়। বলা হয়েছে তাকে একটা খাল নাকি দেওয়া হয়েছে, খালগুলা দিয়েছে টিএনও বরাদ্দ করেছে। এবং এটা আপনারা জানেন, যেখানে তাও শাকিল চৌধুরীর নামে কোনো খাল নাই, কার নামে দিয়েছে সেটা আমরাও জানি না, আমরা অনেকে জানি না এগুলা। আসলে খাল টাল এগুলা হাটঘাট সরকারের নিয়ম অনুযায়ী করা হয়েছে। আপনাদেরকে বলতে চাই, এই সেনার হাট, এই পণ্ডিতের হাট আওয়ামী লীগ আমলে নামে মাত্র একটা ডাক ছিল, সেখানে আজকে 17, 18 লাখ 20 লাখ টাকা পর্যন্ত সেখানে ডাক উঠেছে।
এর মানে কি? সেখানে বিএনপি নেতৃবৃন্দ কোনো হস্তক্ষেপ করে নাই। এবং উপজেলায় যা বরাদ্দ এসেছে সব বরাদ্দ আমি যতটুকু জানি বিএনপিকে যতটুকু দিয়েছে, জামাতকেও দিয়েছে, এনসিপিকেও দিয়েছে। সেখানে আমাদের নির্বাহী কমিটির সদস্যদের সুপারিশ ছিল, আমাদেরও সুপারিশ ছিল। আমরা রাজনীতি করি, সুপারিশ তো আমরা করব, কিন্তু আর্থিক অনিয়ম হয়েছে কিনা এটাই দেখার বিষয়। তো আমি পরিশেষে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমার মনে হয় আমাদের যুব দলের আহ্বায়ক কাছ থেকে আমাদেরকে দেখেছে, সেই 2-4টি কথা বলা উচিত বলে আমি মনে করি, এবং তারপরে হয়তো আমাদের আলোচনা শেষ হবে। সকলকে ধন্যবাদ।